আচ্ছা, একটা সাধারণ অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে যে একটা বড় কাজ বা প্রজেক্টের মাঝপথে গিয়ে মনে হয়েছে দলের একজন এক দিকে ছুটছে? মানে একজন ভাবছে কাজটা তাড়াতাড়ি শেষ করাটাই আসল, আর একজন ভাবছে কোয়ালিটিই সব, আর ম্যানেজার হয়তো শুধু বাজেট নিয়ে চিন্তিত। মনে হয় যেন সবাই একই জাহাজে আছে, কিন্তু প্রত্যেকের হাতে আলাদা আলাদা মানচিত্র। আজকের আলোচনায় আমরা ঠিক এই সমস্যার গভীরে যাব। কিভাবে একটা প্রজেক্টের একেবারে শুরুতেই সবার জন্য একটাই মানচিত্র তৈরি করা যায়। আমাদের কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মানে পিএমআই এর কিছু অসাধারণ নির্দেশিকা আছে। আমরা সেগুলোর সাহায্য নিয়ে দেখব কিভাবে একটা দল আর এর সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে একটা মজবুত সম্মিলিত বোঝাপড়া তৈরি করা যায়, যা প্রকল্পের শেষ দিন পর্যন্ত টিকে থাকে। ঠিক তাই। আর এটাকে শুধু কিছু নিয়ম কানুন বা ডকুমেন্টেশনের বিষয় ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা আর্ট। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে কিছু নির্দিষ্ট কৌশল আর দুটো খুব গুরুত্বপূর্ণ নথি ব্যবহার করে প্রকল্পের জন্য এমন একটা ভিত্তি তৈরি করা যায় যা ঝড়ের মুখেও অটল থাকে। আমাদের লক্ষ্য হল এই পুরো প্রক্রিয়াটাকে সহজভাবে ভেঙে দেখানো। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক। এই সম্মিলিত বোঝাপড়া তৈরির প্রথম ধাপটা কি? কোথা থেকে শুরু করতে হবে? এটা কি কোনো মিটিং দিয়ে শুরু হয়? মিটিং তো পরের ধাপ। শুরুটা হয় আম, কিয়াদা বা নেতৃত্বের মানসিকতা দিয়ে। নির্দেশিকা অনুযায়ী ঐক্যমত্য খোঁজার জন্য কিছু নির্দিষ্ট আচরণ খুব জরুরি। যেমন শুধু বস হিসেবে নির্দেশ না দিয়ে একজন নেতা হিসেবে পথ দেখানো। প্রকল্পের আসল মূল্যটা কি, মানে এই প্রজেক্টটা প্রতিষ্ঠানের জন্য বা গ্রাহকের জন্য কেন গুরুত্বপূর্ণ, সেটার উপর বারবার জোর দেওয়া। আরেকটা দারুণ বিষয় হল নিজেকে প্রকল্পের একজন যত্নশীল তত্ত্বাবধায়ক বা স্টিওয়ার্ড হিসেবে দেখা। স্টিওয়ার্ড বা তত্ত্বাবধায়ক, এই শব্দটা বেশ শক্তিশালী। এর মানে তো শুধু ম্যানেজ করা নয়, বরং প্রকল্পের যত্ন নেওয়া। একদম। এর মানে হল প্রকল্পের ভালো মন্দের দায়ভার নিজের কাঁধে নেওয়া। এর পাশাপাশি জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানো এবং প্রয়োজনে নিজেকে বদলানোর মানসিকতা থাকাও জরুরি। যখন কোনো অপ্রত্যাশিত সমস্যা আসে তখন অভিযোগ না করে সেটার সাথে খাপ খাইয়ে নেওয়া। এই আচরণগুলোই হল সেই আঠা যা পুরো দলকে একসাথে ধরে রাখে। তার মানে কোনো ডকুমেন্ট তৈরির আগে কাজের পরিবেশ আর মানসিকতা ঠিক করতে হবে। বেশ, এই মানসিকতা আর আলোচনার পর নিশ্চয়ই কিছু নক্কর জিনিস তৈরি হয়, এমন কিছু যা আমরা হাতে নিয়ে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই। এই সব কিছু নির্যাস হিসাবে দুটো প্রধান নথি বা আর্টিফ্যাক্ট তৈরি হয়। একটি হল প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট এবং অন্যটি হল প্রজেক্ট চার্টার। এই দুটোকে প্রকল্পের স্বপ্ন আর সংবিধান বলা যেতে পারে। স্বপ্ন আর সংবিধান, দারুণ উপমা। হ্যাঁ, পুরো প্রকল্পের কাঠামোটা এই দুটোর ওপরই দাঁড়িয়ে থাকে। তাহলে প্রথমেই স্বপ্নটা নিয়ে কথা বলা যাক। প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট আসলে কি বলে? ভিশন স্টেটমেন্ট খুব সহজ করে প্রকল্পের কেনর উত্তর দেয়। এটা হলো প্রকল্পের সর্বোচ্চ স্তরের দিক নির্দেশনা। ধরুন আপনি একটা বাড়ি বানাতে চান। ভিশন স্টেটমেন্ট হলো সেই বাড়ির স্বপ্নটা। এটা কি একটা শান্ত নিরিবিলি বাগান বাড়ি হবে, নাকি শহরের বুকে একটা আধুনিক অ্যাপার্টমেন্ট হবে? এটা সাধারণত প্রকল্পের স্পন্সর তৈরি করেন এবং এতে খুব স্পষ্টভাবে বলা থাকে এই প্রকল্প সফল হলে চূড়ান্ত ফলাফলটা কি হবে এবং সেটা প্রতিষ্ঠানের বড় লক্ষ্যের সাথে কিভাবে জড়িত। এটা পুরো প্রকল্পের জন্য একটা ধ্রুবতারার মতো কাজ করে। বুঝেছি। তাহলে ভিশন আমাদের বলে দেয় যে আমরা কোথায় পৌঁছাতে চাই। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর বাড়ি বানানো শুরু করা যায় না। তার জন্য তো জমি, বাজেট আর সরকারি অনুমোদনের মতো জিনিসের দরকার হয়। এখানে কি প্রজেক্ট চার্টারের ভূমিকা? আমাদের নির্দেশিকায় তো বলা হয়েছে প্রত্যেক প্রকল্পের একটি চার্টার থাকা প্রয়োজন। ঠিক ধরেছেন। প্রজেক্ট চার্টার হলো সেই অনুমোদনপত্র বা সংবিধান। এটা কোনো সাধারণ ডকুমেন্ট নয়, এটা হলো প্রকল্পের জন্ম সনদ। এই একটি নথি প্রজেক্ট ম্যানেজারকে প্রকল্পের কাজে প্রয়োজনীয় রিসোর্স যেমন টাকা, মানুষ বা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করার আনুষ্ঠানিক ক্ষমতা দেয়। চার্টার ছাড়া একজন প্রজেক্ট ম্যানেজার অনেকটা ক্ষমতাহীন ক্যাপ্টেনের মতো। তার মানে এটাই সেই কাগজ যা প্রকল্পকে আইনি বা প্রাতিষ্ঠানিক বৈধতা দেয়। একটি ভালো প্রজেক্ট চার্টারে ঠিক কি তথ্য থাকা উচিত? এটা কি শুধু কিছু নিয়মকানুনের তালিকা? এর মধ্যে অনেক কিছু থাকে যা ভবিষ্যতের বিবাদ মেটাতে সাহায্য করে।
যেমন স্পন্সর কে, প্রজেক্ট ম্যানেজার কে এবং মূল স্টেক হোল্ডার কারা তাদের নাম স্পষ্টভাবে লেখা থাকে। প্রকল্পের বিস্তারিত বিবরণ থাকে, আর সবচেয়ে জরুরি পরিমাপযোগ্য উদ্দেশ্য, অর্থাৎ প্রকল্প সফল হয়েছে কিনা তা কিভাবে মাপা হবে। যেমন শুধু ওয়েবসাইট দ্রুত হবে লিখলে হবে না, লিখতে হবে ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ড থেকে কমিয়ে 1 সেকেন্ডে আনা হবে। এই পরিমাপযোগ্য উদ্দেশ্য, এটাই তো আসল চ্যালেঞ্জ। ঠিক এর সাথে থাকে সংক্ষিপ্ত সময়সূচি, প্রধান মাইলফলক, অনুমোদিত বাজেট, সম্ভাব্য ঝুঁকি এবং কাদের অনুমোদন লাগবে সেই শর্তাবলী। এক কথায় এটা এমন একটা চুক্তিপত্র যা প্রকল্পের শুরুতেই সবাইকে একমত হতে সাহায্য করে। কিন্তু এখানেই তো আসল নাটকটা শুরু হয়, তাই না? আপনার কাছে হয়তো বিশ্বের সেরা চার্টারটা আছে, কিন্তু সবাইকে, বিশেষ করে ভিন্ন ভিন্ন বিভাগের স্টেক হোল্ডারদের এতে রাজি করানো তো সহজ নয়। মার্কেটিং হয়তো চাইবে তাড়াতাড়ি লঞ্চ করতে, আর ইঞ্জিনিয়ারিং বিভাগ চাইবে গুণমান নিশ্চিত করার জন্য আরও সময় নিতে। এই দ্বন্দ্ব কিভাবে মেটানো হবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই আলোচনা বা নেগোসিয়েশনের শিল্পটা কাজে লাগে। নথি তৈরি করা একটা ধাপ, কিন্তু তাতে সবার সম্মতি আদায় করাটাই আসল পরীক্ষা। এর জন্য প্রথমে বুঝতে হবে কোন বিষয়গুলো আলোচনাযোগ্য আর কোনগুলো নয়। যেমন বাজেট হয়তো চূড়ান্ত, কিন্তু ফিচার ডেলিভারির ক্রম পরিবর্তন করা যেতে পারে। এরপর দরকার হয় ব্যবসায়িক বুদ্ধিমত্তা বা বিজনেস অ্যাকুমেনের, অর্থাৎ বুঝতে হবে যে এই প্রকল্পটি প্রতিষ্ঠানের বড় ছবির কোথায় ফিট করে। তার মানে শুধু নিজের প্রকল্পের কথা ভাবলে চলবে না, পুরো প্রতিষ্ঠানের প্রেক্ষাপট বুঝতে হবে। এর জন্য কি প্রকল্পের অতীত ইতিহাস ঘাঁটারও দরকার আছে? অবশ্যই। অনেক সময় সেরা তথ্যগুলো লুকিয়ে থাকে পুরানো নথিতে। পুরানো চুক্তি, সমঝোতা স্মারক বা এমওইউ, এমনকি স্টেক হোল্ডারদের মধ্যে চালাচালি হওয়া পুরানো ইমেলগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে বোঝা যায় কার কি অগ্রাধিকার, অতীতে কি নিয়ে সমস্যা হয়েছিল। এর পাশাপাশি আরও দুটো নথি দেখা খুব জরুরি। একটি হলো বিজনেস কেস, যা বলে দেয় প্রকল্পটি আর্থিকভাবে কতটা লাভজনক হবে, এবং আরেকটি হলো বিজনেস নিডস ডকুমেন্ট, যা গ্রাহকের আসল চাহিদাটা কি তা তুলে ধরে। এই সব তথ্য হাতে থাকলে আলোচনার টেবিলে আপনার অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়। তার মানে একজন প্রজেক্ট ম্যানেজারকে প্রায় গোয়েন্দার মতো কাজ করতে হয়। আচ্ছা, ধরুন অনেক আলোচনার পর ভিশন আর চার্টার চূড়ান্ত হলো, কিন্তু একটা ভয় তো থেকেই যায়। অনেক সময় এই ধরনের জরুরি নথিগুলো শুধু ড্রয়ারে বা ডিজিটাল ফোল্ডারে পড়ে থাকে। দৈনন্দিন কাজের চাপে কেউ আর ওগুলো খুলে দেখে না। এই ভিশনকে জীবন্ত রাখা যায় কিভাবে? এটা একটা খুব সাধারণ সমস্যা, আর এর সমাধানের জন্য আমাদের নির্দেশিকায় কিছু দারুণ সৃজনশীল এজাইল পদ্ধতির কথা বলা হয়েছে। এগুলো ভিশনকে শুধু একটা লেখা হিসেবে না রেখে দলের সংস্কৃতির অংশ করে তোলে। দারুণ। যেমন কোনো উদাহরণ দেওয়া যাক। একটা খুব মজার কৌশল হল প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। এখানে পুরো দলকে বলা হয় তারা যেন তাদের প্রকল্পটিকে একটি সত্যিকারের পণ্য হিসেবে কল্পনা করে, যা কোনো দোকানের শেলফে রাখা আছে। তারপর তাদের সেই পণ্যের জন্য একটা বাক্স ডিজাইন করতে বলা হয়। বাক্সের সামনে থাকবে পণ্যের নাম, একটা আকর্ষণীয় ছবি আর ট্যাগলাইন, আর পেছনে থাকবে এর প্রধান ৩-৪টি সুবিধা। 1 মিনিট, তার মানে আপনি বলছেন পুরো ইঞ্জিনিয়ারিং দলকে একটা মার্কেটিং প্যাকেজ ডিজাইন করতে বলা হচ্ছে? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি এর পেছনের যুক্তিটা ধরতে পারছি। ঠিক তাই। এটা অদ্ভুত কিন্তু খুব কার্যকর। এই অনুশীলনের মাধ্যমে দলকে টেকনিক্যাল কাজের তালিকা থেকে বের করে এনে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করা হয়। যেমন নির্দেশিকায় একটা উদাহরণ আছে, একটা কমিউনিটি সেন্টার বা এসএলসি তৈরি নিয়ে। দলকে প্রশ্ন করা হলো, ওয়াস টাউনের বাসিন্দারা কেন তাদের সময় এবং অর্থ এখানে ব্যয় করতে চাইবে। এই একটা প্রশ্নই পুরো দলকে প্রকল্পের আসল মূল্যের উপর মনোযোগ দিতে বাধ্য করে। তারা তখন আর শুধু ইট সিমেন্টের কথা ভাবে না, তারা ভাবতে শুরু করে অভিজ্ঞতা নিয়ে। অসাধারণ। এটা তো শুধু ভিশন শেয়ার করা নয়, এটা দলের মধ্যে একটা বাজার সচেতনতা তৈরির কৌশল। আরেকটা পদ্ধতির কথাও তো উল্লেখ ছিল, রূপক বা মেটাফোর নিয়ে। হ্যাঁ, ওটা হলো এক্সপি মেটাফোর টেকনিক। এর মাধ্যমে একটা জটিল ধারণাকে খুব সহজ এবং পরিচিত একটা উপমা দিয়ে ব্যাখ্যা করা হয়। আমার মনে আছে একবার একটা প্রকল্পে আমাদের ভিশন ছিল তথ্যকে সহজ করা, কিন্তু এই কথাটা এত অস্পষ্ট ছিল যে দলের একজন এক রকম বুঝেছিল। পরে আমরা এটাকে বদলে বললাম গ্রাহকের জন্য একটা ব্যক্তিগত লাইব্রেরিয়ান তৈরি করা।
সাথে সাথে সবাই পরিষ্কারভাবে বুঝে গেল তাদের কি বানাতে হবে। বাহ, ব্যক্তিগত লাইব্রেরিয়ান, একদম পরিষ্কার। ঠিক সেরকমই কমিউনিটি সেন্টার প্রকল্পের জন্য একটা রূপক হতে পারে এসএলসি হল ওয়েস্ট টাউনের বসার ঘর। এই একটা বাক্যে পুরো প্রকল্পের উদ্দেশ্য, একসাথে হওয়া, আড্ডা দেওয়া, সময় কাটানো পরিষ্কার হয়ে যায়। এই ধরনের রূপকগুলো দলের মধ্যে একটা সাধারণ ভাষা তৈরি করে যা প্রতিদিনের আলোচনায় ব্যবহার করা যায়। শহরের বসার ঘর, একটা জটিল প্রকল্পের ভিশনকে একটা মাত্র সহজবোধ্য লাইনে নিয়ে আসা। তাহলে এই সব নথি, আলোচনা আর সৃজনশীল কৌশল, এই সব কিছুর পর চূড়ান্ত ধাপটা কি? আমার ধারণা সব কিছু একত্রিত হয় কিক অফ মিটিংয়ে। একদরু ঠিক। এই সমস্ত প্রস্তুতি চূড়ান্ত রূপ পায় কিক অফ মিটিংয়ের মাধ্যমে। নির্দেশিকা অনুযায়ী 2 ধরনের কিক অফ মিটিং হতে পারে। প্রথমটা হলো প্রাতিষ্ঠানিক বা পাবলিক কিক অফ। এটা অনেকটা একটা আনুষ্ঠানিক ঘোষণার মতো, যেখানে প্রকল্পটি সবার সামনে তুলে ধরা হয়, এর উচ্চ স্তরের ভিশন শেয়ার করা হয় এবং প্রজেক্ট স্পন্সর ও ম্যানেজারকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এটা তো গেল বাইরের সবার জন্য, কিন্তু আসল কাজ তো শুরু করে ভেতরের দল। তাদের জন্য নিশ্চয়ই আলাদা ব্যবস্থা আছে। হ্যাঁ, সমস্ত চুক্তি চূড়ান্ত হওয়ার পর শুধুমাত্র দলের সদস্যদের জন্য একটা অভ্যন্তরীণ কিক অফ মিটিং হয়। আর এটাই হলো আসল শুরু। এই মিটিং অনেক বেশি বিস্তারিত হয়। এখানে প্রজেক্ট চার্টার লাইন বাই লাইন ধরে পর্যালোচনা করা হয়। দলের প্রত্যেক সদস্যের ভূমিকা এবং দায়িত্ব কী হবে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রাথমিক কাজের তালিকা বা প্রোডাক্ট ব্যাকলগ এবং প্রকল্পের রোডম্যাপ উপস্থাপন করা হয়। এই মিটিংয়ের পরেই বলা যায়, সম্মিলিত বোঝাপড়ার ভিত্তিতে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা গুছিয়ে বলি, একটা সফল প্রকল্পের জন্য সম্মিলিত বোঝাপড়া তৈরি করা কোনো একবারের ঘটনা নয়। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর শুরু হয় নেতৃত্বের সঠিক মানসিকতা দিয়ে, যা পরে প্রজেক্ট চার্টার ও ভিশন স্টেটমেন্টের মতো নথিতে রূপ নেয়। এরপর আলোচনা আর বিতর্কের মাধ্যমে সেই নথিগুলোকে নিখুঁত করা হয় এবং সবশেষে প্রোডাক্ট বক্স বা রূপকের মতো সৃজনশীল উপায়ে সবার মনে গেঁথে দেয়া হয়। একদম। মূল কথা হলো, এই বোঝাপড়া আপনা-আপনি তৈরি হয় না। এটিকে প্রকল্পের শুরু থেকেই খুব সচেতনভাবে ডিজাইন এবং পরিচর্যা করতে হয়। ঠিক যেমন একটা বাগান পরিচর্যা করতে হয়, সেরকমই। একটি শক্তিশালী বোঝাপড়াই একটি প্রকল্পকে সাফল্যের দিকে নিয়ে যায়, আর এর অভাবই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম হলো, একটা মজবুত বোঝাপড়া হলো একটা বাগানের মতো, যার নিয়মিত যত্ন নিতে হয়। কিন্তু এখানেই আমার মাথায় একটা প্রশ্ন আসছে, যা আমাদের এই নির্দেশিকায় সরাসরি বলার নেই। আমরা তো প্রকল্পের শুরুটা নিয়ে কথা বললাম, কিন্তু যখন একটি প্রকল্প মাসখানেক চলার পর কোনো অপ্রত্যাশিত পরিবর্তন বা বড় ধরনের ব্যর্থতার মুখোমুখি হয়, তখন সেই কষ্টার্জিত সম্মিলিত বোঝাপড়াকে একটি দল কিভাবে ধরে রাখে? যখন প্রকল্পের প্রাথমিক রূপক, যেমন শহরের বসার ঘর, আর বাস্তবতার সাথে মেলে না, তখন কি করা উচিত? সেই বোঝাপড়াকে নতুন করে কিভাবে তৈরি করা যায়? এটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন।